তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমাদের কাছে খবর আছে সুবিমল খুব শিগগির বাড়ি যাবে, তখনই ব্যাটাকে ধরতে হবে। একটা কথা মনে রেখো, ডিউটির সময় আমি ফাঁকিবাজি একদম সহ্য করব না। হয় পুরস্কার নয় হাজতবাস, কথাটা মনে রেখে কাজে নেমে পড়ো। যাও। আজকে স্যার, নমস্কার স্যার। আরে আসুন আসুন, বসুন। বুঝলেন তো, আমি বড় কর্তাকে সাফ বলে দিয়েছি, এবার পুজোয় আমার 10 দিন ছুটি চাই। আরে 6 মাসে একদিনও ছুটি কাটাই। কি বললো, ছুটি দেবে? গাইগুই করছে, বলছে স্বদেশীরা এখনো ঘাপটি মেরে আছে, তার উপর কংগ্রেস মুসলিম লীগের আন্দোলন, চারিদিকে একেবারে তেতে আছে। আমিও বলে দিয়েছি তেতে থাকুক আর আগুন লাগুক, আমার ছুটি চাই কমসে কম 10 দিন। তাই এতদিন ছুটি নিয়ে কি করবে? কি যে বলেন মিয়া সাহেব, এতদিন কোথায়, মাত্র তো 10 দিন চেয়েছি, পুরো 2 হপ্তাহ হলে ভালো হতো। এসে যাবে? তাছাড়া যাব কোথায় পুজোর সময়? আমাদের ফরিদপুরে চক্রবর্তী বাড়িতে পুজো হয় দেখার মতো, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে সন্ধি পুজো দেখার জন্য। আচ্ছা, পুজো না হয় 4-5 দিনে, বাকি দিনগুলো কি করবে? এতদিন পর পুজোয় দেশে যাব, ওখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, দেখা করব না? তাছাড়া বল ঘরে চাল ভেঙে গেছে, ছাইতে হবে, ধানের গোলাগুলোর অবস্থা ভালো নয়। তাছাড়া আমি শহরে থাকি, চারিদিকে খেয়াল রাখতে পারি না। বাবা বুড়ো মানুষ, একা আর কয়দিক সামলাবে। ভাবছি এবার ছুটিতে গিয়ে সব দিক একটু সামলাবো। আর তাছাড়া আসল কথা হচ্ছে, ওটা আমার জন্মভিটে। টানে ভাই, জন্মভিটে বলে কথা। তা যা বলেছেন, যে মাটিতে জল হয় বেড়ে ওঠা, তাকে কি সহজে ভোলা যায়? নেহাত পেটের দায়ে চাকরি নিয়ে পড়েছি শহরে। আমি তো সেই কলেজে পড়াকালীন সময় থেকেই গ্রামের বাইরে। দেশের মানুষদের সাথে দেখা হয় সেই 6 মাস 9 মাস পরে পরে। সত্যি কথা বলতে কি, শহরের এই ব্যস্ত জীবন আমাকে ক্লান্ত করে ফেলে। মন টানে সেই শান্ত গ্রামের দিকে। তা যা বলেছে, গ্রামগুলো তো এখনো অশান্তির আগুন সেভাবে ছড়ায়নি। তবে ইন্টেলিজেন্সের রিপোর্ট বলছে এই শান্তি আর বেশি দিন থাকবে না। গ্রামও জ্বলছে ধিকি ধিকি। আপনি তো গ্রামে যাবেন, দেখে আসুন সেখানের অবস্থা কি। আমি যে কবে যাব তা এখনো ঠিকই করিনি। সে কি নিয়ে সাহেব, ঈদে গ্রামে যাবেন না? আরে যান যান, এই সময় তো 10-5 জনের সাথে দেখা হবে। আর বছরের বাকি সময়গুলো তো ওই গোমরা মুখো বড় কর্তা আর লাল মুখো ওই সাহেবদের দেখেই কাটে। এই তো কিছুদিন আগে গ্রাম থেকে ঘুরে এলাম। আমার বিবিও সেখানে ছিল বাসা বদল করার সময়। দেখুন, এটা আপনার ব্যাপার, তবুও বলছি, অন্য সময় দেশে যাওয়া আর ঈদে মহরমে যাওয়া কি এক কথা? এই সময় তো 10-5 জনের সাথে দেখা হয়। তাছাড়া বাবা মায়েরাও তো পথ চেয়ে থাকে ছেলে আসবে বলে। ইচ্ছে তো করেই দাদা, কিন্তু ছুটি ছাড়ার তো ঝামেলা। সবাই যদি ঈদ আর পুজোতে বাড়ি চলে যায়, তাহলে তো পুলিশ বিভাগটাই উঠে যাবে। আচ্ছা, এসব আমরা ভাববো কেন বলুন তো? এসব তো ভাববেন বড় কর্তারা, যারা মাস শেষে কারি কারি টাকা মাইনে পায় আর ওই সাহেবদের পিঠ চাপড়ানি পায়। আপনি দেরি করবেন না, দরখাস্তটা করে ফেলুন, পরে কিন্তু আর ছুটি পাবেন না। করে দেবো বলছেন? ঠিক আছে, তাই দেবো। কদিন ধরে না গ্রামের দিকে খুব মনটা টানছিল। গত বছরও তো ঈদে বাড়ি ছিলাম, তাই এই বছরও মনটা খুব ছটফট করছে। তবে আপনি যদি এভাবে না বলতেন তাহলে হয়তো যাওয়াই হতো না। যাই, ঘুরেই আসি। বাবা মার কদিন দেখা করেই আসি তাদের সঙ্গে। তা মেয়ে সাহেব,
যাবেন কি খালি হাতে? জামা কাপড় উপহার কিছু কিনবেন না? দেখি কি নেওয়া যায়। তা চলুন না, কাল অফিস ছুটির পরে পল্টন বাজারে গিয়ে ঈদ আর পুজোর উপহারগুলো কিনে ফেলি। তো বেশ, তো তাই হবে। আচ্ছা, আজ তাহলে আমি উঠি। আচ্ছা ঠিক আছে। আসি মেয়ে সাহেব। আরে না না, সব ব্যবস্থা হয়ে গেছে। প্রথমে কিছু পরীক্ষা হবে ছেলের, সে অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে, তারপর অপারেশন। মানে কি, তার মানে এখনই অপারেশন হচ্ছে না? না, কয়েকদিন তো সময় লাগবেই। 2 দফায় ছেলের রক্ত, মলমূত্র, আরো কত কি পরীক্ষা হবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। অপারেশন হতে হতে 3 সপ্তাহ লাগতে পারে, আবার 3 মাসও। না, তা লাগলে লাগুক, কোনো সমস্যা নেই। ঢাকায় তো চিকিৎসা হচ্ছে, এটা কি কম কথা? তাই বলে এতদিন এখানে পড়ে থাকবো? নির্দিষ্ট করে তো কোনো দিনও বলে দিচ্ছে না। কেন, তোর কি এখানে থাকতে খুব অসুবিধা হচ্ছে? তুই কি জলে পড়ে আছিস? শোন, এরকম সুযোগ কিন্তু সবাই পায় না, আর তাছাড়া আমি তো আছি। এবার ঈদে আর দেশে যাওয়া হলো না। তুমি আব্বাকে একটা চিঠি লিখে দিও, তাছাড়া ভাইজান তো যাবে, ওই আব্বাকে বুঝিয়ে বলে দিবে। না রে, আমিও ঠিক যাবো কিনা ভাবছি। সে কি, যাবে না মানে? ওদিকে বেচারি ভাবে তোমার পথ চেয়ে বসে আছে। না, তা ঠিক আছে, নতুন চাকরি তো, ছুটি ছাটা পাওয়া খুব কষ্ট রে। তাই বলে তুমি ঈদের দিন বাড়ি যাবে না? আব্বা আম্মা সবাই কত আশা করে বসে আছে তুমি যাবে। তুমি না গেলে তো ওদের সবার মনে দুঃখ দেওয়া হবে, বলো। আমরাও যেতাম, নেহার ছেলেটা রক্ত পরীক্ষা টরীক্ষা বলে যেতে পারছি না। তুমি যাও, ঘুরে এসো। ওখানে তো আমাদের কেউ খবরও পায় না, ওরা নিশ্চয়ই খুব চিন্তায় আছে। আর আর তুমি আমাদের সমস্যাটাও জানিও। আমি কিছু লুঙ্গি আর শাড়ি কিনে দেবো, ওটা আমার তরফ থেকে আব্বু আম্মু আর শালাশালিদের দিও। না না, আমি তো কেনাকাটা করবোই, তোমার এখন বাড়তি খরচা করতে হবে না। এমনিতেই সামনে তোমার অনেক খরচ। ছেলেটার অপারেশন হলে নিশ্চিন্ত মনে গ্রামে ফিরে যেতে পারে। এবার ঈদে শহরেই পড়ে থাকতে হবে। আমিও বেশি দিন থাকবো না রে, যাবো আর আসবো। আব্বা আম্মা চাচি আমান কমলা এরা সবাই আমার পথ চেয়ে থাকবে। তাছাড়া সামনে যে কাজের চাপ, আমার থাকার সময় কোথায় বল? তোমার পেটে খিদে মুখে লাজ ভাইয়া। তুমি যে ভাবির কথাটা এড়িয়ে যাচ্ছ সেটা কেন আমি বুঝি না? ও তো আসলে যাচ্ছেই ভাবির মুখটা দেখতে। সেটাই তো স্বাভাবিক। তুমি বরঞ্চ যাও, ভাবিকে নিয়ে এসো, তাহলে আর তোমার আর একা একা লাগবে না। আর অন্তরেরও হাতে হাতে সাহায্য করার লোক পাবে। ও কিছুতেই আসবে না, কি যে ভয়। তারপরেও তোমরা যখন বলছো একবার বলে দেখি। একবার ভাবছি যাবো না, দেখিও আসে কিনা। ভাবি আসবে কি করে একা? মাঝখান থেকে তুমি না গেলে আব্বা দৌড়ে ছুটে আসবে। আর এমনিতে আব্বার শরীরটা ভালো না, রাস্তাঘাটে বিপদ হলে কে সামলাবে? এত দোনা মনে করো না তো ভাইজান, তুমি ঈদে বাড়ি যাও। কিন্তু তোদের যদি আমার কোনো দরকার পড়ে? পড়বে না, এখানে যেটুকু যা ছুটাছুটি সেটা আমি সামনে নেব। তুমি বরঞ্চ ঘুরে এসো। পিছুটা নিয়ে গেলে কোনো কাজই সফল হয় না। তুমি ওদিকটা সামলাও, আমি এদিকটা দেখছি। দেখি। কে? না, এই এই কিছু তুই কি করেন? অনেক কাঠখড় পুড়িয়ে তারপর আসতে হলো বাবা। দেখলাম বাইরে পুলিশের টিকটিকিগুলো বসে আছে, চোখগুলো ঘুমে ঢুলঢুল করছে। সেই সুযোগে পেছনের পাঁচিল টপকে চলে এসছি। উনি জানে তুই এখানে আসবি। কেন এলো, কি করে এলো, এসব জেনে কি হবে? আমার ছেলে ফিরে এসেছে, এটাই যথেষ্ট। মা, মা তুমি ভালো আছো তো মা? তুই জেলে থাকলে আমি ভালো থাকি কি করে বল? ঢের হয়েছে তোর ডাক্তারি পড়া, এখন থেকে আর কলকাতা যেতে হবে না, এখন তুই আমার কাছেই থাকবি। তোমার তোমার ছেলেরা এক জায়গায় থাকবার কোনো উপায় নেই মা। এই পরাধীন দেশকে শৃঙ্খল মুক্ত করতে হবে, তার আগ পর্যন্ত এক জায়গায় থেকে হবার কোনো উপায় নেই। তাই বললে তোর নিজের ঘরে 2 দিন থাকতে পারবি না?
দুঃখ করো না। এই দেশটাই যে আমার ঘর, সেখানে কোথাও না কোথাও আমার ঠিকই ঠাই হয়ে যাবে মা, ঠিকই ঠাই হয়ে যাবে। তাহলে কেন এলি? বেশটি ছিলাম তোকে ভুলে, নতুন করে ব্যথাটাকে খুঁচিয়ে দিলি। না গো, আমার ভুলে তোমরা ভালো ছিলে, সে কথা আমি তুমি বিশ্বাস করতে পারো না। আমি জানি একটু মুহূর্তের জন্য তোমরা আমাকে ছেড়ে ভালো থাকতে পারো না, আমি জানি না, আমি ঠিক জানি। তোর মার বসন্ত রোগ হয়েছিল, অবস্থা খুব খারাপ ছিল, জ্বরের ঘরে শুধু তোর নামই ভুগত। সেটা আমি তো আমাকে আমার মায়ের কাছে নিয়ে এসেছি। এবার বল তুই কি করে এলি? পালিয়েছিস বুঝি? নইলে বাড়ির সামনে পুলিশের চর বসে থাকবে কেন? তোমরা তোমরা খবরটা না পেলে পুলিশ ঠিকই আন্দাজ করেছিল যে একবার হলেও আমি আমার আমার মায়ের দর্শন দিতে এখানে আসবো। তা তো বটে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদিতি গরীয়সী। সর্বত্যাগী সন্ন্যাসী আর সর্বত্যাগী বিপ্লবীর মধ্যে কোনো তফাৎ নেই। সন্ন্যাসীর লক্ষ্য যেমন মোক্ষ লাভ, বিপ্লবীর লক্ষ্য তেমনি মুক্তি লাভ। একজন সন্ন্যাসী যেমন তার মায়ের কাছে আসে অনুমতি গ্রহণ করতে, তেমনি একজন বিপ্লবী তার মায়ের কাছে আসে আশীর্বাদ গ্রহণ করতে। আমার তুমি আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। সেটা আমি করবো বাবা, তুই যে আমার সন্তান। জানি না, তুমি আশীর্বাদ করো যেন দুঃখিনী দেশ মেয়ের শৃঙ্খল মোচন করতে পারে, দেশ সবাই এই নশ্বর দেহটাকে উৎসর্গ করতে পারে, হয় মন্ত্রের সাধন, না হয় শরীর কথা। এতে কি বলছিস বাবা? আমি মা হয়তো মৃত্যু চাইবো? না মা, মানে এই যে মৃত্যু নয়, এই যে মৃত্যু নয়, যে শহীদ হওয়া, এই মৃত্যু যে গর্বের মৃত্যু, আমি তুমি সেই আশীর্বাদ করো। দেখো আশাবাদী সেই কথা থেকে বন্ধ করে যাচ্ছি। আচ্ছা আমার না বড় খিদে পেয়েছে মা, বাসায় কিছু নেই, আমাকে কিছু খেতে দাও না, পুলিশের টিকটিকি আবার যে কোনো সময় চলে আসতে পারে, দাও না। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, তুই বস বাবা। জলদি দাও। বাবা বস। তুমি কি সারা বই পড়বে? ঘুমাবে না? এই তো এই বইটা শেষ করে ঘুমাবো। জানো বড়বু, সুর ব্যথার উপরে বেশ কিছু ভালো উপদেশ আছে, যতই পড়ছি ততই আগ্রহটা বাড়ছে। কাল সকালে পড়লে আগ্রহ কিছু কমে যাবে না, আর বইয়ের মধ্যে যে উপদেশগুলো আছে সেগুলো বই থেকে কমে যাবে, বরং তুমি রাত জেগে থাকলে নিজেই সুর বেদনায় ছটফট করবে। আরেকবার আচ্ছা, আলো জ্বললে মানুষ ঘুমায় কি করে? আর তুমি তো জানো যে রাতে আমার ঠিক মতো ঘুম না হলে হজমের অসুবিধা হয়। ওহো, আমার একদম মনে ছিল না। ঠিক আছে, আমি কবিরাজি ঘরে যাই। না থাক, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখন ঘুমাও। সারাদিন তো রোগী সেবা করে বেড়াচ্ছ, আর না হয় ওষুধের ঘরে গিয়ে ওষুধ বানাচ্ছ। কথা বলার সময় তো পাই শুধু এই রাতের বেলা শোয়ার সময়, তখনও যদি তুমি বই মুখে নিয়ে বসে থাকো তাহলে আমি কথা বলবো কখন? আচ্ছা ঠিক আছে। বলো। বলছি যে ঈদে কে আসবে না আসবে সেটা নিয়ে চিন্তা করতে কোনো লাভ নেই। সকলের জন্য ঈদের নতুন জামা কাপড়ও কিনতে হবে, আবার ছেলেদের শ্বশুরবাড়িতে দাওয়াতও করতে হবে। ওসব আমি ভেবে রেখেছি, তবে অন্তরা শ্বশুর বাড়িতে কিছু পাঠাতে বলবে না, ওরা তো কিছু নেবেই না, উল্টো অপমান করবে। আমি জানি, আর আমিও চাই না ওদের সাথে কোনো সম্পর্ক রাখতে। যারা মেয়েটাকে সাত সাত খাওয়ায় না, কুয়া থেকে উপোস করিয়ে রাখে, তাদের সাথে সম্পর্ক রাখার আমার কোনো বাসনা নেই। এখন তো ওরা আমাদের উপর আরো রাখ, ওদের ধারণা যে আমরা ফুলমিয়াকে কিনে রেখেছি, সেই জন্য সে ওই বাড়ি মুখ হচ্ছে না। কথাটা তো ভুল নয়, ফুলমিয়া তো আমাদের এখানেই আছে, আর সুলেমানি তো তৌফিক করে ওর চাকরির ব্যবস্থা করে দিয়েছে। এখন ফুলমিয়া বউ নিয়ে বাচ্চা নিয়ে সুখে থাকবে, এটা মনে হয় ওদের পছন্দ হচ্ছে। আসলে
আসলে ছেলে মাকে ছেড়ে বউকে নিয়ে আলাদা থাকছে, এরকম ঘটনা তো সচরাচর ঘটে না। শ্বশুরবাড়ি জামাইকে খাওয়াবে পড়াবে, বাচ্চাকে মানুষ করে দেবে, সব ঝক্কি ঝামেলা সামলাবে, আর তাদের কোনো অধিকার থাকবে না? আমরা তো ভূমিয়াকে ফুসতে নিয়ে আসিনি, ও নিজেই ওর পরিবারের অন্যায় বুঝতে পেরে স্বেচ্ছায় চলে এসেছে। তা ঈদে তো ভালোই খরচা করছে। আমি তো সেটাই বলছি, সামলাবে কি করে? সুলেমান তো কমাল করে টাকা পাঠাচ্ছে না, আর সুলতানের নতুন চাকরি। এবার ভাবছি যে ওই দক্ষিণ পাড়ের জমিটা আছে না, ওটা বেঁচে দেব। ভালো ফসলও হয় না, আর আমরাও দেখাশোনা করতে পারি না। ছেলেরা তো কেউ আর সংসারের হাল ধরবে না, মোহনবাসী একার প্রতিষ্ঠান। একটু একটু করে সব শেষ হয়ে যাচ্ছে, এটাও খেয়াল রেখো। এরপর কমলা রশ্মিকেও পার করতে হবে। সেই ব্যবস্থা আমার করা আছে। তোমার বড় ছেলে আমাকে যতই বুদ্ধিহীন বলো, আমি বড় রাস্তার ধারে 4 বিঘা জমি আছে। ওখানকার জমির দাম দ্রুত বাড়ছে। সেই কবে আমাকে বাবুর বলেছিল, ভাইজান আর যাই করো ওই 4 বিঘা জমি দেখতে দাও। বাবুরের এত দূরদৃষ্টি ছিল, ভাবতে অবাক লাগে। ওই জমিগুলো বিয়ের সময় ভাইটা এত হিসাবই ছিল, কিন্তু নিজেই বেহিসাবি মতো ছিল। বিপ্লব কত হিসেব করে হয় মা? বিপ্লব হচ্ছে বন্যার জলের মতো, যখন আসে প্রচন্ড আবেগ নিয়ে ছুটে আসে, সামনে যত বাধা বিপত্তি থাকে সব উপড়ে ফেলে, যত কুলসতা আছে সব ধুয়ে মুছে একেবারে সাফ করে দেয়। তাই বলে বন্ধুত্ব রাখতে হবে কেন? মা, অত্যাচারী শাসকেরা যে ভাষায় কথা বলে তাদের সঙ্গে সেই ভাষায় ব্যবহার করা উচিত। শুধু ইংরেজরা কেন, এদেশের সাধারণ মানুষের এত দুর্দশার কারণ হচ্ছে এদেশেরই এক শ্রেণীর জোরদার জমিদার বর্গাদার। ধরুন আমাদের সে দেশের মতো লোক, তারা গরিব চাষিদের উপর কি পরিমাণ অত্যাচার করছে, সুদের কারবার করছে, চড়া সুদে ধার দিয়ে ওদের কাছ থেকে অবৈধভাবে তাদের জমিগুলো হাতিয়ে নিচ্ছে, আর অনাহারে অর্ধাহারে মরছে গরিব মানুষগুলো, এই গরিব চাষিগুলো। সরকার তো সবই জানে, তাহলে ব্যবস্থা নিচ্ছে না। বাবা, সরকারের উদ্দেশ্য হচ্ছে একটাই, শাসন আর শোষণ। সাধারণ মানুষ তাকে বাঁচলো কি মরলো তাতে তাদের কিচ্ছু এসে যায় না, কিচ্ছু না। তাদের মনোভাব ঠিক থাকতেই হলো। তুমি একবার ভেবে দেখো বাবা, এই যে দেশে কলেরা বসন্ত মহামারী আকার ধারণ করলো, তোমরা যে উদ্যোগ গ্রহণ করলে, তোমরা যে সেবা করলে সাধারণ মানুষের, সরকার কি করলো? কিচ্ছু না। আমার কাছে খবর আছে, একটা সাম্প্রদায়িক হানাহানি বাঁধাবার জন্য চক্রান্ত চলছে। এটাই তো স্বাভাবিক। ওই ব্রিটিশ সরকারের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। তারা এই বঙ্গদেশটাকে ভাগ করতে চায়, তারপরে শাসন করতে চায়। ধর্মের নামে এরা হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই বাঁধিয়ে দিয়ে নিশ্চিন্তে এদের শাসন করতে চায়। যতক্ষণ পর্যন্ত আমরা সচেতন না হব ততক্ষণ পর্যন্ত এই অরাজকতা চলতেই থাকবে। আচ্ছা, তুই জেল থেকে পালালি কিভাবে? প্রেসিডেন্সি জেলে এত কড়াকড়ি, আমাকে তোর সঙ্গে দেখা পর্যন্ত করতে দিল না। ওই যে বজ্র আটনি ফসকা গেল। তবে জেলের ভেতর থেকে পালাইনি, আমাদের কয়েকজনকে নিয়ে মেদিনীপুরের জেলের দিকে সরিয়ে নেওয়া হচ্ছিল। পথের মধ্যে আমার দলের ছেলেরা গাড়ি আটকে দেয়, পুলিশকে আত্মসমর্পণ করতে বাধ্য করে এবং আমাদের ছাড়িয়ে নেওয়া হয়। তুই তাহলে লেখাপড়া আর করবি না পুরোপুরি? থাক না মা, থাক না। কিছু ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, দেশের মানুষের সেবা করুক। আমরা না হয় ভিন্ন পথে আমাদের কাজটা করে যাই। আমরা যে অগ্নিমন্ত্রী দীক্ষিত মা, আমরা যে সূর্য সেন, অম্বিতা চক্রবর্তী, গণেশ ঘোষদের ভাব শিষ্য। এখানে থাকা ঠিক হবে না মা, আমাকে যেতে হবে। অনেকক্ষণ হয়ে চলে এসেছি। বাড়ির টিকটিকেরও যদি জানতে পেরে থাকে তাহলে এতক্ষণে পুলিশের ফোর্সগুলো রেডি হয়ে যাচ্ছে। বাইরের বন্ধুরা আমার তাই জানা দিচ্ছে, আমাকে যেতে হবে মা। আবার কবে আসবি বাবা?
তা তো আমি নিজেই জানি না মা। হয়তো আবার আসবো স্বাধীন বাংলায়, হয়তো আবার আসবো শঙ্খ চিল শালিকের বেশে। চুপ কর বাবা, চুপ কর। মা, তুমি কাঁদছো, তোমার চোখে জল মা। কেঁদো না। তুমি যে একজন বিপ্লবীর মা, তোমার চোখে যে জল মানায় না, একদম না। তোমার চোখের জলে তোমাদের পাশে আমার ভেতরের আগুনটাকে তুমি নিভিয়ে দিও মা। হৃদয়ের কাছাকাছি আমাকে তুমি আশীর্বাদ করো, জীবনের পথ সোজা এই নয়, বিপ্লবের পথে যেন আমার মৃত্যু আশা হয়, নিয়ে নিত্য বাঁচি। আর মৃত্যু যেন হয় বীরের মৃত্যু। তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। এ মাটি তোমার আমার, তোমার যাত্রা মঙ্গল হোক। এ সময় বন্দে মাতরম। বলো তাকে কোথায় পাবে, ভয় করছি না তো, তুমি হও আমার সহায়। আমি ভয় করছি না তো, তুমি হও আমার সহায়। আগামী দেখুক সুদিন, এভাবেও সব পাওয়া যায়। আগামী দেখুক সুদিন, এভাবেও সব পাওয়া যায়। কেঁদো না বাবা, তোমার ছেলে বীর। হ্যাঁ গো ভাবি, তুমি সারাক্ষণ বসে বসে এত কি ভাবো বলো তো? কই না তো, না বললেই হবে? আমি তোমাকে দেখি না বুঝি? রাতে জেগে থাকো, এপাশ ওপাশ করো। মোটেই না। আমার সঙ্গে সঙ্গে তোমার বুঝি অসুবিধা হচ্ছে? না, তা কেন? আমি কদিন শুচ্ছি। এই তো ঈদে ভাইজান এলে আমি আবার চাচির কাছে চলে যাব। ঈদে তোমার ভাইজান আসবে কে বললো? কেউ বলেনি, আমি জানি। ভাইজান আসবে বলেই তো তুমি তোমার বাপের বাড়ি গেলে না, অথচ তোমার ভাই নিতে এলো, তুমি তাকে ফিরিয়ে দিলে। আমি মোটেও সেজন্য ফিরে দিইনি। তুমি তো জানো চাচির শরীরের কি অবস্থা, আর আমি না থাকলে এই সংসারটা সামলাবে কে? তুমি কি পারবে ছোটাছুটি করে সবকিছু করতে? তুমি কি ভেবেছো আমি কি সেই ছোটটি আছি? কিছুই বুঝি না। আমার কথা যদি শোনো তাহলে বলি, বড় ভাই আসার আগে তুমি ঢাকায় যাও। আমি? তোমার কি মাথা খারাপ? এর জন্য বলি তুমি ছেলে মানুষ। কেন ছেলে মানুষে কি করলাম? বড় ভাবি ঢাকায় যায়নি? সে তো দিব্যি ভাইজানের সঙ্গে সেখানেই থাকে। তুমি পাকাপাকি না গেলে কি হয়েছে, কিছুদিনের জন্য তো ঘুরে আসতে পারো। বেশ বললে। আমাকে কি আব্বা যেতে দেবে? আর যদি যেতেও দেয় কার সঙ্গে যাব? কেন, আমান ভাই আছে না, ওর সাথে যাবে। আমান ভাই? ও কি এমন বড়? ও কি ঢাকা শহরের সব জায়গা চিনে? আর শুনেছি ঢাকা শহর অনেক বড়, কত গাড়ি, কত লোক। যদি দুজনে হারিয়ে যায়? আচ্ছা, আমান ভাইয়ের সঙ্গে মোহন চাচাকেও পাঠিয়ে দেবো তোমার সাথে। ঠিকানা নিশ্চয়ই জানো? তা জানি, গত চিঠিতে নতুন বাসার কথা লিখেছিল। অন্তরা আপা, পূর্ণিয়া, উনি সবাই একসঙ্গে আছে। তুমিও চলে যাও, খুব মজা হবে। ওরা তো ভাবতেই পারবে না তুমি ওখানে যাবে, অবাক হয়ে যাবে। সুলতান ভাইও খুব খুশি হবে। গেলে হয় না, সবাইকে বেশ চমকে দেওয়া যাবে। তোমার আব্বা আমাকে অনেক অপমান করেছিল। না, আমার আব্বা তোমাকে অপমান করেনি। মোহর আলী মেয়েদেরকে অপমান করে না, বিশেষত সে যদি পুত্রবধূ হয়। বরং তুমি তাকে অপমান করেছিলে। কিন্তু থাক, এ নিয়ে আমি অকারণে তর্ক করতে চাই না। তোমার যখন মনে হয়েছে আমার আব্বা তোমাকে অপমান করেছে, তাহলে তুমি যেও না, কিন্তু আমাকে বাধা দিও না। আমি ঈদে বাড়ি যাবই। সকলের সুবিধা অসুবিধা দেখা আমার দায়িত্ব। যদি অশান্তি না চাও তাহলে এই ব্যাপারে আর কথা তোলো না। তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমার
তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি জীবনের পথ সোজা নয় আশা নিয়ে নিত্য বাঁচি